Hey everyone, so welcome back to my channel. I hope all of you are doing good. So আজকের ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনার প্যারেন্টসকে কনভিন্স করবেন আপনাকে বাইরে পড়তে যাইতে দিতে। সো আই নো আ লট অফ পিপল যারা বাইরে পড়তে যেতে চায় আমার মতো, বাট ওদের প্যারেন্টস আসলে দিচ্ছে না ওদেরকে যাইতে ডিউ টু ভ্যারিয়াস রিজন। সো আমি আপনাদেরকে আজকে হেল্প করার চেষ্টা করবো যে কিভাবে আপনার প্যারেন্টসকে কনভিন্স করবেন। সো দেখেন, আগে আপনার বুঝতে হবে যে আপনার প্যারেন্টস আপনাকে কেন বাইরে যেতে দিচ্ছে না। সো দেয়ার আর 5 মেইন রিজনস যেটার কারণে প্যারেন্টসরা যাইতে দিতে চায় না তাদের বাচ্চাদের। ফার্স্ট, দে থিংক দ্যাট ইউ আর ইম্যাচিউর বা অর ইউ কান্ট সার্ভাইভ অ্যালোন। হ্যাঁ, এরকম কোনো একটা রিজন। ইদার ইউ আর ইম্যাচিউর অর ইউ কান্ট সার্ভাইভ অ্যালোন, এরকম কোনো একটা রিজন। সেকেন্ড ইজ ইনভেস্টমেন্ট, কারণ অনেক বড় অনেক হিউজ অ্যামাউন্ট অফ মানি লাগে বাইরে যাইতে। সো ইটস এ হিউজ ইনভেস্টমেন্ট অ্যান্ড দে আর নট রেডি এত টাকা দিতে, বা ধরেন এত টাকা নাই, জাস্ট সিম্পল। আম থার্ড হচ্ছে কিছু মিসকনসেপশনস যেটা অনেক প্যারেন্টসদের থাকে। আম অনেক প্যারেন্টসদের অনেক বিভিন্ন টাইপ অফ মিসকনসেপশনস থাকে। যেমন ধরেন অনেকে বলে যে ওনার ছেলে বাইরে গেছে আর ওনার ছেলে বাইরে গিয়ে এখন ওনাকে ভুলে গেছে। বাপ-মাকে একটা ফোন দেন, একটা খবর নেয় না। এরকম বিভিন্ন টাইপ অফ মিসকনসেপশনস থাকে, বা বাইরে গেলে ছেলেপেলেরা নষ্ট হয়ে যায়। এই সেই অনেক মিসকনসেপশনস থাকে। Um, Last, and then আরেকটা reason is actual love, right? Because they love you and they want to be together with you, emotional reasons. And lastly, I think যে ওরা মনে করে আপনার গ্রেডস কম, আপনার বাইরে গিয়ে আপনাকে বাইরে পাঠানোটা একটা ওয়েস্ট অফ মানি মনে করে, বিকজ আপনার গ্রেডস খুব একটা ভালো না। যে and that means ওরা মনে করে যে আপনাকে বাইরে পাঠানো ইজ আ ওয়েস্ট অফ মানি, খামকা পাঠায় লাভ নেই। সো এই ৫ টা রিজন নিয়ে আজকে আমরা কথা বলব যে এইসব রিজনগুলোকে ট্যাকেল দিবেন কেমনে অ্যান্ড কিভাবে কনভিন্স করবেন আপনার প্যারেন্টসদেরকে, রাইট? So firstly, let's talk about you being immature or not being able to handle yourself. এখন দেখেন, একটা ব্লেটেন্ট সত্যি কথা আমি বলি যে বাংলাদেশে থাকা অবস্থায় কোনো বাচ্চা-কাচ্চাই অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয় না। ইন্ডিপেন্ডেন্ট বা ম্যাচিউর এনাফ হয় না। রাইট? আমি যখন বাইরে আসছি আমি এত কিছু করি, নিজে থেকে চাকরি-বাকরি করি, রান্না করি, বাসা-টাসা গুছাই। তো এগুলি আমরা কিন্তু বাংলাদেশে কেউ আপনিও করেন না, আমি প্রিটি সিউর আমিও করি না। কারণ এগুলি আমাদের প্যারেন্টস ইউজুয়ালি দে টেক কেয়ার অফ ইট। বাট স্টিল যেহেতু আমরা এসব করি না, ওরা মনে করে যে আমরা নিজেকে হ্যান্ডেল করতে পারব না। বাট এটা একটা অ্যাকচুয়াল ট্রুথ যে আপনি যখন বাইরে আসবেন, আপনার কিন্তু এগুলা নিজের থেকে না করা ছাড়া কোনো অপশন থাকবে না। আপনার এগুলো নিজে থেকে করতেই হবে। আমিও ঢাকায় থাকতে করতাম না, বিকজ আব্বু-আম্মু করতো এন্ড আব্বু আমাকে অনেক বলত যে, "এটা গুছাও, এটা করো, এটা করো।" আমি করতাম না। আমি ঘুরতাম, খাইতাম, ঘুমাইতাম। বাট যখন বাইরে আসছি, I realize যে আমি যদি এগুলি না করি, আমি অ্যাকচুয়ালি ঠিকমতো থাকতে পারতেছি না। অ্যান্ড আমার এগুলো করাই লাগবে। অ্যান্ড এই জিনিসটা আপনার বাবা-মাকে বুঝাইতে হবে যে, দেখো, মানে বাবা-মার কোলের ভিতর বইসে কেউ ইন্ডিপেন্ডেন্ট বা ম্যাচিউর হয় না। আপনি যখন বাইরে যাবেন, আশেপাশে মানুষ দেখবেন, দুনিয়াটা অ্যাকচুয়ালি কেমনে চলে, আপনি যখন এটা জানবেন, তখনই অ্যাকচুয়াল আপনার ভিতরে একটা গ্রোথ আসবে, and আপনি ইন্ডিপেন্ডেন্ট হবেন। ইনফ্যাক্ট যত মানুষ বাইরে আসে, ট্রাস্ট মি, কেউ এরকম অনেক, অনেক কম আছে, লাইক 0.001% মানুষ আছে যারা ঢাকা থাকতে নিজেদের রান্না করতো বা নিজেদের কাপড়-চোপড় গুছাইতো, নিজেদের বিছানা করতো। দিস থিংস বিকজ আমরা করি না, বিকজ বাংলাদেশের প্যারেন্টসরা ইউজুয়ালি আমাদেরকে অনেক প্যাম্পার করে অ্যান্ড করতে দেয় না। এখন আপনার প্যারেন্টস যদি এটাই আপনাকে বানায় বলে যে তুমি তো এগুলো করতে পারো না, আপনি বলবেন যে আমি করি না কারণ তোমরা আমাকে করতে দাও না, বিকজ আমি তোমাদের সাথে থাকি। আপনি যদি আপনার আম্মুকে কি এখন বলেন যে আচ্ছা আজকে দুপুরে রান্না পুরোটা আমি করব, সবাই আমার হাতে রান্না খাবে, আমি প্রিটি সিউর আপনার আম্মু জীবনেও দিবে না। আমি বাইরে একা রান্না করে থাকি, রান্না করে খাই যাই থাকি। তাও আমি যখন বাংলাদেশে ভ্যাকেশনে গেছিলাম, আম্মু আমাকে নিয়ে রান্না করতে দেয় নাই। কেন? বিকজ মমস লাভ দ্য ফ্যাক্ট যে ওরা আমাদের টেক কেয়ার করবে, মম। অ্যান্ড দেন এট দ্য সেম টাইম অবশ্যই আপনাকে যখন রানতে দেয় আপনি রানতে পারবেন না। আপনি অনেক বাজে রানবেন। কেউ খাইতে পারবে না। ফার্স্ট রান্না। আমি যখন বাইরে গেছি, অস্ট্রেলিয়াতে থাকি। আমি যখন অস্ট্রেলিয়া ফার্স্ট টাইম আসছি, তখন আমি অনেক বাজে রানতাম। আমার খাবার আমি বেয়ারলি খাইতে পারতাম। সো এগুলো ট্রুথ। বাট আস্তে, আস্তে বাজে রানতে এখন ধরেন মোটামুটি খাবার রাঁধি। এট লিস্ট খাওয়া যায়। আমি মজা বলব না, বাট খাওয়া যায়। তো এগুলো আপনার বুঝাইতে হবে। অ্যান্ড অফ কোর্স, এট দ্য সেম টাইম ট্রাই টু অ্যাক্ট আ বিট মোর ম্যাচিউর। যেমন আপনি যদি একজন ইরেসপন্সিবল ছেলে হন যে সারাদিন টাকা উড়ায়, তাহলে অবশ্যই এটা একটা প্যারা, রাইট? ট্রাই টু বি মোর ম্যাচিউর। টাকা-পয়সা আম রাখা সেখানে প্যারেন্টসরা এটা নিয়ে সবচেয়ে কনসার্ন থাকে যে বাচ্চা-কাচ্চা টাকা-পয়সা খালি টাকা-পয়সা উড়ায়। তো টাকা-পয়সার দিক দিয়ে ধরেন একটু হন, রেসপন্সিবল হন, টাকা-পয়সা কম খরচা করেন। তারপরে নিজের থেকে ধরেন কয়েকটা জিনিস রিয়ালাইজ করবেন যে ধরেন বাংলাদেশের মতো জায়গায় রাত ১২ টার পরে থাকাটা একটু আনসেফ, রাইট? ১২ টার পরে বাইরে থাকাটা আনসেফ। তো আপনার প্যারেন্টস যদি আপনাকে বলে যে এট লিস্ট ১১টা ১০টা ১১টার মধ্যে বাসায় আসো, আর আপনি রাত ২টা ৩টার মধ্যে বাইরে ঘুরতেছেন, অবশ্যই ইটস ভেরি ইররেসপন্সিবল অফ ইউ। আই এম নট সেইং আপনারা যাবেন, বাট ইন জেনারেল বাংলাদেশের মতো জায়গায় রাত ১২টার পরে বাইরে থাকা আনসেফ। এর জন্য কিন্তু প্যারেন্টস আপনাকে বলে যে তুমি বাসায় আসো। যেটা অনেক বাচ্চারা এরকম ১২টার পরে বাইরে থাকে। অ্যান্ড these are some examples which make your parents believe যে আপনি that you are not grown up enough, right? আপনি ১২টার পরে বাইরে থাকেন কেন? Because you don't realize the fact যে ১২টার পরে বাইরে থাকা is unsafe. তো এই যে realization কয়েকটা, এগুলো আপনার মধ্যে আসা লাগবে। এরকম আরো অনেক এক্সাম্পলস আমি দিতে পারবো। যে ধরেন আপনি সারাদিন একটা স্টুডেন্ট হিসেবে আপনি সারাদিন, এখন ইয়াং এজ, আপনি সারাদিন ড্রিংক করেন বা আপনি গাঁজা খান, রাইট? তো আপনার প্যারেন্টস যদি এটা জানেন, এখন আপনার প্যারেন্টস যদি আপনাকে সারাদিন দেখে যে আপনি সারাদিন মদ গাঁজা পইড়া আছেন,
রাইট? ওরা চেষ্টা করতেছে আপনাকে ঠিক করার, আপনি যেন মদ গাঁজা না খান। অ্যান্ড এর মধ্যে ওরা অবশ্যই আপনাকে চাবে না বাইরে পাঠাইতে। তো আপনি এখানে থাকতে এত মদ গাঁজা খাচ্ছেন যেখানে আপনার আব্বু আপনাকে প্যারা দিচ্ছে। অ্যান্ড আপনি বাইরে যাবেন, পুরো একা হয়ে যাবেন, পুরো একজন অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, অ্যান্ড আপনি ওখানে তো এর চেয়ে 10 টাইমস বেশি মদ গাঁজা খায় পড়ে থাকবেন। দিস ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি রিজনস যেটার জন্য আপনার আব্বু-আম্মু আপনাকে বাইরে যাইতে দিতে চায় না। সো এরকম আরো অনেক এক্সাম্পল দিতে পারবো যে ইউ হ্যাভ টু মেক ইয়োরসেলফ মাচ মোর রেসপন্সিবল অ্যান্ড ম্যাচিউর, যে যেন আপনার প্যারেন্টস আপনাকে দেখে কনভিন্স হয় যে না আচ্ছা আমার ছেলে এরকম। যেমন আমি যখন বাইরে গেছি আমার আব্বু-আম্মুর মাথায় জীবনেও এটা কনসার্নই আসে নাই যে আমার ছেলে মদ গাঁজা খায় নষ্ট হয়ে যাবে। এটা দিস ওয়াজ নেভার দ্য কনসার্ন। রাইট? এটা তাদের মাথায় আসেই না। কারণ সে জানে যে আমি এরকম মানুষ না। আমি জেনুইনলি এগুলি খাই না। অ্যান্ড আমার হাই স্কুল ফ্রেন্ডস যারা দেখতেছে ভিডিও তারা প্রবাবলি জানবে যে আমার আব্বু যখন আমাকে বাইরে পাঠাইছে তাদের মাথায় ১ সেকেন্ডের জন্য এটা আসে না যে আমার ছেলে মদ গাঁজা খায় নষ্ট হয়ে যাবে। তাদের মাথায় অবশ্যই এটা আসে যে আমার ছেলে কেমনে একা সার্ভাইভ করবে, একা রান্না করবে কেমনে, ও কি কাজ, পড়াশোনা, রান্না সব ব্যালেন্স করতে পারবে নাকি, এগুলো অবশ্যই আসছে। বাট থিংস লাইক মদ, গাঁজা বা অ্যাকচুয়ালি বিং ইররেসপন্সিবল, যে আমি ধরেন সারাদিন গিয়ে টাকা উড়াই বা আব্বুর কাছ থেকে বারবার টাকা চাবো। এইসব জিনিস আব্বু-আম্মুর মাথায় জীবনেও আসে নাই। তো এটা দিস ইস দ্য প্রাইমারি জিনিস। আচ্ছা, নেক্সট লেটস টক অ্যাবাউট ইনভেস্টমেন্ট। এখন টাকা লাইক ইনভেস্টমেন্ট যে টাকা। এখন আমি বলব জীবনেও আপনার আব্বু-আম্মুকে ফোর্স করবেন না যে তুমি তোমার এই জমি বেচে আমাকে পাঠাও, এই ফ্ল্যাট বেচে আমাকে পাঠাও বা টাকা নাই লোন নিয়ে আমাকে পাঠাও। এই জিনিসগুলি অনেক বিচ্ছিরি জিনিস। I would suggest you to not do this. এই এত টাকা স্পেন্ড করার সলিউশন আমি বলব হচ্ছে try to look for opportunities or options যেখানে আপনার প্যারেন্টস এর কম টাকা খরচা হবে। লাইক ইউ ক্যান গো ফর কান্ট্রিজ লাইক, আপনার যদি এখন আপনার অবশ্যই ফার্স্টে আপনার প্যারেন্টস সাথে কথা বলবেন যে তার বাজেটটা কত, রাইট? যে আব্বু আমি বাইরে পড়তে যেতে চাই, তুমি আমাকে কতটুকু টাকা ম্যাক্সিমাম দিতে পারো? যেমন আমার আব্বু আমাকে আমি I had this conversation with my dad, he told me that the maximum he can give me is like 40 lakhs, 42 total for degree, যেখানে বাইরে অস্ট্রেলিয়াতে একটা ডিগ্রির দাম ইউজুয়ালি 80 lakhs to 1 crore মতো হয়। তো আমার ডিগ্রির দাম যেমন অলমোস্ট 85 lakhs এর মতো। দেন পরে I decide আচ্ছা ঠিক আছে তুমি আমাকে 40 দিতে পারবা। তাহলে তুমি 40 দাও। আমি বাকি 50% আমি নিজে জব করে ম্যানেজ করব। And that's what I did, রাইট? তো ইনিশিয়ালি আগে আপনার আব্বুর সাথে বসেন। খোলাখুলি কথা বলেন যে, "আব্বু তোমার বাজেটটা কত? হাউ মাচ ক্যান ইউ এফোর্ড?" এখন সে আপনাকে বাজেট বলবে। ওই হিসাবে আপনার স্টেপস নিবেন। এখন তার বাজেট যদি ধরেন ৳১,০০,০০,০০০ র মতো হয়, টু ইয়ার্স স্টাডি বা ১,০০,০০,০০০ বেশি হয়, ইউ ক্যান ইজিলি গো টু এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। US, UK, কানাডা, অস্ট্রেলিয়া, হোয়াটএভার কান্ট্রি ইউ ওয়ান্ট। এখন তার বাজেট যদি ধরেন লেটস সে হাফ হয়, ৪০,০০,০০০-৫০,০০,০০০ টাকা হয়। তাহলে ইউ ক্যান গো ফর কান্ট্রিজ লাইক কানাডা। আপনি যদি কাজ করতে রেডি থাকেন অবশ্যই, ইফ ইউ আর হার্ড ওয়ার্কিং, তাহলে আপনি কানাডা, অস্ট্রেলিয়া টাইপ জায়গায় যাইতে পারেন যেখানে 50% আপনার আব্বু দিবে আর 50% আপনি নিজে কামাই করে দিবেন। অ্যান্ড দেন আপনার আব্বুর যদি বাজেট অনেক কম থাকে, সে ৫,০০,০০০ বা ১০,০০,০০০ টাকা বা আরো কম, তাহলে ইউ ক্যান গো ফর কান্ট্রিজ লাইক জার্মানি, তারপর ইউরোপিয়ান কান্ট্রিজ মানে জার্মানি, ফিনল্যান্ড, সুইডেন এসব কান্ট্রি। যেমন বিকজ এইসব কান্ট্রিতে আপনার পড়াশোনার যে খরচই নেই, কোনো এক্সপেন্স নাই। সো ইউ শুড গো ফর দিস কান্ট্রিজ অ্যান্ড দেন এট দ্য সেম টাইম ইউ শুড অলসো ট্রাই ফর স্কলারশিপস, রাইট? সো যেমন কান্ট্রিজ লাইক ইউএসএ ইভেন দো ইউএস ইজ ভেরি এক্সপেন্সিভ যদি আপনি এমনি পড়তে যান, বাট আপনি যদি ইউএসএ অনেক ভালো একটা স্কলারশিপ ম্যানেজ করতে পারেন, যেটা বাংলাদেশের এখন অনেক স্টুডেন্টরাই করতেছে, তাহলে আই থিংক ইটস গোনা বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ। তাহলে আপনি যাইতে পারবেন হাই স্কলার। যেমন আমার অনেক ক্লোজ একটা ফ্রেন্ড ইউএসএ সে 100% স্কলারশিপে পড়ে। সো তার লাইক অনেক কম টাকা লাগতেছে। সো দেয়ারফর এইসব স্কলারশিপ ম্যানেজ করতে পারেন। অ্যান্ড এটা গেল সেকেন্ড পয়েন্ট। নেক্সট লেটস টক অ্যাবাউট মিসকনসেপশন। সো এরকম অনেক বাবা-মার ধারণা থাকে, বুঝছেন? যেমন ধরেন উনার বাচ্চা বাইরে গেছে, এখন সে তাকে জীবনেও ফোন দেয় না। এরকম একটা জিনিস। বা উনার বাচ্চা বাইরে গেছে, সে গিয়ে নষ্ট হয়ে গেছে। সে মদ গাঁজা খায়, সারাদিন পড়ে থাকে। তো which is true and এগুলি কিন্তু হয়, অনেক সময় হয়। বাট আপনার প্যারেন্টস কে বুঝাইতে হবে যেগুলি আপনার সাথে হবে না। অ্যান্ড খালি মুখের থেকে না, আপনার অ্যাকশনস দিয়েও বুঝাইতে হবে। যেমন অনেকের প্যারেন্টস, যেমন এটা মেইন কনসার্ন যে বাচ্চারা বাইরে গিয়ে ভুলে যাবে তাকে, তো প্যারেন্টস কে। তো আপনার এটা প্যারেন্টস কে বুঝাইতে হবে। মুখে বললেও আর অ্যাকশনস দিয়েও যে আপনার প্যারেন্টস এর সাথে আপনার অনেক অ্যাটাচড। আপনি আপনার ভাল লাগে আপনার আব্বু-আম্মুর সাথে কথা বলতে, টাইম স্পেন্ড করতে। সো আপনি যদি বাইরে যানও, আপনি প্রত্যেকদিন আম কল দিবেন বা প্রত্যেক 2 ডেইজ পর কল দিবেন। সো এরকম একটা তাদেরকে আপনার বিশ্বাস করাইতে হবে যে আপনি করবেন। সো ফর এক্সাম্পল ফর মি, যেমন এটা যদিও আমার প্যারা হয় নাই। বাট আমি যেমন প্রত্যেকদিন, আমি ওর সাথে ১.৫ বছর ধরে থাকি। এমন একদিনও যায় নাই যে আমার আম্মু আর আমার বোনের সাথে আমার কথা হয় নাই। লাইক নট ইভেন আ সিঙ্গল ডে। প্রত্যেকটা দিন হ্যাঁ, আমি যতই বিজি থাকি না কেন, আমার এক্সাম হোক, কাজ হোক, সারাদিন কাজ হোক, দিনে ২৪ ঘন্টার মধ্যে আমার ১৬ ঘন্টার শিফট হোক, এট লিস্ট ৫ মিনিটের জন্য হইলেও আমি আম্মু আর আমার বোনের সাথে অলওয়েজ কথা বলি। টু মেক সিউর দ্যাট they are all right and they have
দে ফিল কি বলবো, দে ফিল লাভ, অ্যাটলিস্ট একবার হলে আপনার কথা বলতে হবে। এখন আব্বু, অবশ্যই সবার আব্বুর সাথে একটু ফর্মাল রিলেশন, আমার আব্বুর সাথে আমার একটা ফর্মাল রিলেশন। তো আব্বুর সাথে ইউজুয়ালি আমি একদিন পর পর কথা বলি, রাইট? আজকে কথা বলছি, একদিন অফ, আর পরের দিন আবার কথা বলি। তো কারণ আব্বুর সাথে আসলে প্রতিদিন কথা বলার মতো কিছু থাকে না, আব্বুর সাথে একটু ডিস্টেন্ট, অবশ্যই আব্বুর একটু ফর্মাল রিলেশনশিপ মেনটেন করে। আই থিঙ্ক বেশিরভাগ আব্বুর একটু ফর্মাল রিলেশনশিপ মেনটেন করে। সো আম্মুর সাথে যেমন আমি সবকিছু বলি, লাইক আম্মুকে আমি প্রত্যেকটা ডিটেল বলি আমার জীবনের, আম্মুর জীবন, আমার অ্যান্ড আমার বোনের জীবনে কি হচ্ছে, আম্মুরা সব বলে আমাকে। সো ইটস ফান। সো এরকম আপনার প্যারেন্টসকে বুঝাইতে হবে যে আপনি আপনার প্যারেন্টসদেরকে ভুলবেন না, বা প্রতিদিন কল দিবেন, ২-৩ বার কল দিবেন, ভিডিও কল দিবেন। সো এগুলো আপনার বুঝাইতে হবে। তো আরেকটা মিসকনসেপশন, কমন মিসকনসেপশন হচ্ছে যে বাচ্চারা বাইরে গিয়ে মদ গাঁজা খায়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে? সো এখন এটার প্রতি আমার ওপিনিয়ন একটু ডিফারেন্ট। এটার প্রতি আমার ওপিনিয়নটা হচ্ছে যে আপনার বাচ্চা-কাচ্চার যদি ফিউচারে মদ গাঁজা খাইতেই হয়, সে বাংলাদেশে বইসেও খাবে, সে বাইরে বইসেও খাবে। এটা ডাজন্ট ম্যাটার সে কোন দেশে আছে। ঠিক আছে? এটা আপনার বাচ্চা কেমনে বড় হইছে, বা আপনি কিরকম আপব্রিঙ্গিং দিছেন, বা আপনার বাচ্চা কাদের সাথে বড় হইছে আশেপাশের মানুষ, তাদের অনেক কিছু উপর ডিপেন্ড করে। তো এমন অনেক বাচ্চা-কাচ্চারাই আছে যারা জীবনেও হাই স্কুলে মদ গাঁজা জীবনেও খায় নাই, রাইট? বাট বাংলাদেশ ইউনিভার্সিটিতে উঠে সারাদিন এসবই করে। অ্যান্ড ওই বাচ্চা, ট্রাস্ট মি when I say this, ওই বাচ্চাটা কে যদি বাইরেও পাঠানো হইতো ওইটাই করতো, ও বাংলাদেশে আছে এটাই করতেছে। তো এরকম এট দ্য সেম টাইম অনেক বাচ্চা-কাচ্চারা আছে যারা জীবনেও হাই স্কুলে মদ গাঁজা ধরেও নাই। জীবনে একটা সিগারেট খায় নাই। বাট ওদেরকে যখন বাইরে পাঠানো হয়েছে ওরা মানে পাগল হয়ে গেছে সব খাইতে, খাইতে। বাট এগেইন ট্রাস্ট মি, ওরা যদি বাংলাদেশে থাকতো ওরা এটাই করতো। সো দিস ইজ হোয়াট আই থিংক, যে আপনার বাচ্চা-কাচ্চা যদি নষ্ট হইতেই হয়, ঠিক আছে? বা এইসব করতেই হয়, সে বাংলাদেশে বইসেও করে এসব করবে, সে বাইরের দেশে বইসেও এসব করবে। it doesn't matter সে কই। বাংলাদেশে বইসে আপনি যদি স্ট্রিক্ট হন আপনার বাচ্চাদের সাথে, স্ট্রিক্ট হয়ে আটকায় রাখেন যে, "না, তুমি মদ গাঁজা খাবা না।" সে আপনার পিছে, পিছে গিয়ে ঠিকই খাবে। রাইট? অ্যান্ড দ্যাটস ভেরি নরমাল। আজকালকার জেনারেশনে বাংলাদেশে ওইসব অনেক হয়। রাইট? সো আপনার মানে যদি তো এরকম যদি এরকম মনে করে থাকে যে আপনি বাইরে গিয়ে নষ্ট হয়ে যাবেন, তো সেটাই বলবেন যে, তা আপনি যদি নষ্ট হইতে আপনি বাংলাদেশে বসে নষ্ট হবেন, বাইরে গেলে বাইরে গেলেও নষ্ট হবেন। সো দ্যাটস দ্য থিং। তো এরকম আরো বিভিন্ন টাইপ অফ মিসকনসেপশনস থাকে যে বাইরে গিয়ে এজ এ বাচ্চা নিজে হ্যান্ডেল করতে পারবে না। বাট এই হ্যান্ডেল না করতে পারা জিনিসটা আই থিংক বাচ্চারা থাকতে, বা আমরা থাকতে, থাকতে ইভেনচুয়ালি হয়ে যায়। রাইট? ইনিশিয়ালি হোমসিক লাগবে, বাট ইউ উইল জাস্ট হ্যাভ টু ইউ নো আ ডিল উইথ ইট। আর কিছু করার নেই। নেক্সট হচ্ছে লাভ, বা ইমোশনালি দে ওয়ান্ট টু বি উইথ ইউ টুগেদার। এখন এটা ট্যাকল দেওয়াটা একটু হার্ড। আই পার্সোনালি থিংক এটা ট্যাকল দেওয়াটা সবচেয়ে বেশি হার্ড পয়েন্ট, বিকজ এটার কোনো অ্যাকচুয়াল লেজিটিমেট সলিউশন নেই। রাইট? অফ কোর্স এভরি প্যারেন্টস loves their kids and wants to be with them. বাট আপনার প্যারেন্টসকে বুঝাইতে হবে এটাই যে অবশ্যই যে আপনি আপনার আব্বু-আম্মুকে লাভ করেন। বাট আজ বাদে কাল আপনার আব্বু-আম্মুর সাথে আলাদা হইতেই হবে। আব্বু-আম্মু থেকে আলাদা হইতে হবে। এখন হোক, বা এখন বিদেশে গিয়ে হোক, বা বাংলাদেশে থাকি হোক। এখন ধরেন আপনি বাংলাদেশে রয়ে গেলেন, আপনি বাইরে গেলেন না। আজ থেকে ২-৩ বছর পর আপনি যখন বাংলাদেশে একটা চাকরি ম্যানেজ করলেন, গভর্নমেন্ট চাকরি যেমন পোস্টিং হয়। পোস্টিং এসে আপনাকে ওই গ্রামে ওখানে পাঠায় দিবে। ওখান থেকেও আপনি ৬ মাসের আগে বা ১ বছর আগে আসতে পারবেন না। দ্যাটস দ্য সেম থিং। আপনি যদি বাইরে থাকেন, আপনি ধরেন বছরে একবার বাংলাদেশে গেলেন। বাট বাংলাদেশের যে চাকরি-বাকরিগুলি, মানে স্পেশাল গভর্নমেন্ট জবস, ওগুলির পোস্টিং আপনাকে বাংলাদেশের দূরে, দূরে জায়গায় পাঠায় দেয়। ওখান থেকেও আপনি হাই চান্স ৬ মাস ১ বছর আগে আসতে পারবেন না। অ্যান্ড দেন অবশ্যই যেমন অনেকেই যেমন বড় হয়ে বিয়ে করে দিয়ে ওরা ওদের বউদের সাথে আলাদা থাকতে প্রেফার করে, বা নিজেদের যখন ফ্যামিলি হয়, বউ বাচ্চা হয়, তখন ছেলেরা বা মেয়েরা তো বিয়ের সাথে সাথেই দে মুভ আউট, রাইট? অ্যান্ড দেন ছেলেরা ধরেন বিয়ে হইছে, কিছুদিন পরে বউকে নিয়ে মুভ আউট করে, বা ধরেন বাচ্চা-টাচ্চা হওয়ার পরে বউকে নিয়ে মুভ আউট করে। সো ইভেনচুয়ালি আজ বাদে কাল আপনি আপনার প্যারেন্টস থেকে মুভ আউট করবেন। দ্যাটস দ্য মানে কি, দ্যাটস দ্য রিয়ালিটি, অ্যান্ড দ্যাটস হাউ লাইফ ওয়ার্কস। সো আপনার প্যারেন্টস যদি আপনাকে বলে যে, "তুমি আমার থেকে দূরে গেলে আমি কেমনে থাকবো?" তো আপনার এটা বুঝাইতে হবে যে, আজকে না দূরে, আজ বাদে কাল দূরে যাইতেই হবে। অ্যান্ড বাইরে যাওয়াটা ইস আ ভেরি গুড অপরচুনিটি ফর ইউ টু বিল্ড ইউর লাইফ। তো আজ বাদে কাল দূরে যদি যাইতেই হয়, আমি এখন যাই, আরে আগে যাই, আগে গিয়ে নিজের পায়ে দাঁড়া হয়ে আমার লাইফটা বিল্ড করি। তারপর লাগবে তোমাদেরকে আবার আমার কাছে নিয়ে আসো। রাইট? তো এইভাবে আমার মনে হয় বুঝাইতে হবে। বাট স্টিল এই জিনিসটা অনেক হার্ড। এটা আমি প্রিটি সিউর সব প্যারেন্টসই বুঝতে অনেক মানে বুঝতে চাবে না। অ্যান্ড দ্যাটস নরমাল। বাট আপনার পেশেন্টলি বুঝাইতে হবে। অ্যান্ড চিল্লাচিল্লি না করে, অনেক বাচ্চারা এসব চিল্লাচিল্লি করে প্যারেন্টস এর সাথে। আই হেট দ্যাট থিং। চিল্লাচিল্লি করবে না। ঠান্ডা মাথায় যেসব পয়েন্টস আমি বলছি অ্যাকচুয়ালি বুঝাবেন। অ্যান্ড এই ইটস 2024, অ্যান্ড ট্রাস্ট মি, আপনি যদি বাংলাদেশ থাইকা থাকেন অ্যান্ড ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু গো অ্যাব্রড, ইউ ডেফিনিটলি শুড। রাইট? এখন আপনার আব্বু-আম্মু যদি অবজেক্ট করে, মানে আস্তে করে ওদেরকে বুঝাবেন, চিল্লাচিল্লি করবেন না। বিকজ দে হ্যাভ ডান আ লট ফর ইউ। অ্যান্ড বাইরেও যদি আপনি যানও, আপনার বাবা-মাই আপনাকে পাঠাবে। So you should have that level of gratefulness যে my parents have um, brought me to this world and they have taken care of me in the past 18-19 years, and you need to be kind with them, and আপনার নর্মালিকে বুঝাইতে হবে যে কেন বাইরে যাওয়াটা is a good option. And last thing is low scores. এখন এটা নিয়ে honestly কিছু করার নাই খুব একটা। এটা নিয়ে আপনার জাস্ট আপনার প্যারেন্টসদেরকে দেখাইতে হবে that ইউ আর ইমপ্রুভিং, আপনার সারাদিন পড়াশোনা করতে হবে। সো আপনি ধরেন
এসএসসি দিচ্ছেন এখন। এসএসসি দিয়ে দিয়েছেন। এইচএসসিতে মাত্র উঠলেন, এইচএসসি দিবেন ২ বছর পরে। সো এসএসসি আপনার গ্রেডস অনেক খারাপ। আর আপনি এসএসসির সময় আপনার আব্বু-আম্মুর সাথে কথা বললেন বাইরে যাওয়া নিয়ে। অ্যান্ড আপনার আব্বু-আম্মু বলল যে, "তুমি তো এসএসসিতে যে খারাপ করছো, তোমাকে আমি কেমনে বাইরে পাঠাবো? তুমি তো পারোই না কিছু পড়াশোনা। তোমার পিছে এত টাকা আমি ঢালবো না।" তখন আপনার তাদেরকে অবশ্যই আপনি বুঝায় দেখতে পারেন যে, "আমি ভালো করব, আমি ঠিকমতো পড়াশোনা করব।" বাট ওইটা করার চেয়ে আমার মনে হয় আরো বেশি ইফেক্টিভ হবে যে আপনি এইচএসসিতে অনেক ভালো করেন। আপনি সবকিছু বাদ দিয়ে দেন। ফ্রেন্ডস, পার্টিং, ফোন, সোশ্যাল মিডিয়া, গোয়িং আউট, হ্যাং আউটস, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সব বাদ দিয়ে জাস্ট পড়েন, রাইট? এইচএসসির যে টাইমটা 1 to 2 ইয়ার্স পাগলের মতো পড়েন, অনেক পড়েন, সারাদিন পড়েন। এই কোচিং এর জন্য যা লাগে না কেন, জাস্ট গিভ ইট ইউর বেস্ট অ্যান্ড অ্যাকচুয়ালি ডু গুড ইন ইউর এইচএসসি। তো যখন আপনার প্যারেন্টস আপনাকে দেখবে যে আপনি এইচএসসিতে ভালো করছেন, তখন ওরা অটোমেটিক্যালি কনভিন্স হয়ে যাবে আপনাকে বাইরে পাঠানোর জন্য। যেমন পার্সোনালি ফর মি আম আমার প্যারেন্টস কিন্তু এই জিনিসটা নিয়েও জীবনে অবজেকশন দেয় নাই। যে তুমি তো পড়াশোনা পারো না, তোমাকে বাইরে পাঠায় কি হবে? বিকজ আমার রেজাল্টস মোটামুটি অলওয়েজই ভালো ছিল, honestly। এখন আমি তো যেহেতু ও লেভেলস, এ লেভেলস দিয়েছি, আমার রিজাল্টস ওয়্যার অলওয়েজ প্রিটি গুড। ও লেভেলসে ৫ টা স্টার ও লেভেলসে ৫ টা স্টার, ১ টা এ, ১ টা বি। এ লেভেলসে ১ টা স্টার, ২ টা এ। অবশ্যই সব স্টার না। সো একদম আই এম নট দ্য নাম্বার 1 স্টুডেন্ট অফ মাই স্কুল অর অফ মাই ব্যাচ অর অফ মাই কোচিং। বাট আমি এট লিস্ট মাই রেজাল্টস আর প্রিটি গুড। অ্যান্ড এই জিনিসটা নিয়ে আব্বু-আম্মু আমাকে জীবনে কিছু বলতে পারবে না যে, "তোমার স্কোর ভালো, তুমি বাইরে যাও না।" তো আপনার যদি এটা থাকে, ইউ জাস্ট নিড টু কথা বলার চেয়ে বেশি জাস্ট অ্যাক্ট অন ইট। অ্যাকচুয়ালি স্কোর ইমপ্রুভ করে দেখান, রাইট? অ্যান্ড যদি আপনি অলরেডি এইচএসসি দিয়ে থাকেন, এইচএসসি অলরেডি বাজে হয়ে গিয়েছে, তাহলে একটু ডিফিকাল্ট বিকজ আপনার স্কোর অ্যাকচুয়ালি ইমপ্রুভ করে দেখানোর কোনো অপরচুনিটি নাই। তাহলে ইউ জাস্ট নিড টু কনভিন্স দেম উইথ ইউর ওয়ার্ডস যে, "ট্রাস্ট মি মম, ড্যাড, আমি পড়াশোনা করব, আ ভালো করব।" বা লাগলে আইএলটিএস যে হয়, আইএলটিএস এর জন্য ভালো করেন। আইএলটিএস এইচএসসি ধরেন আপনি এইচএসসি দিয়েছেন, এখন আইএলটিএস দিতে হবে। আইএলটিএস এ ভালো করে দেখান যে, "আমি অনেক পড়াশোনা করছি, আমি আইএলটিএস এ ভালো করছি। দেখো আমাকে বাইরে পাঠাও।" তো একটা কথা আছে যে, "অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস।" সো কথা দিয়ে কনভিন্স করার চেয়ে বেশি চেষ্টা করুন আপনার অ্যাকশনস দিয়ে কনভিন্স করার। তাহলে আই থিংক ইউর প্যারেন্টস উইল বি মোর কনভিন্সড। এই তো দিস ওয়াজ মাই ভিডিও ফর টুডে। আই হোপ আপনার সাজেশনগুলি পছন্দ হয়ে থাকে। অ্যান্ড আপনার যদি আরো কোনো পয়েন্টস মাথায় আছে যেগুলোর কারণে আপনার আব্বা-আম্মা আপনাকে বাইরে যাইতে দিচ্ছে না, তাহলে প্লিজ ডু লিভ আ কমেন্ট অ্যান্ড আই উইল ডেফিনিটলি রিপ্লাই টু ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।